আজকের যে খবরের কাগজগুলো আছে সেখানে প্রধান প্রধান শিরোনামগুলো কি আছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। সকালে উঠে আমরা যেমনটি দেখি যে ভোরের কাগজগুলোতে একটু চোখ বুলিয়ে দেখার চেষ্টা করি যে সারাদিনে কি কি ঘটনা ঘটবে এবং আগের দিনের ঘটনার ফলো আপগুলো থাকে। তো আমরা দেশের পঠিত যে দৈনিকগুলো রয়েছে তারা আজকে কি কি শিরোনাম করলো সেই ব্যাপারে একটু ছোট করে আলোচনা করি। শুরুতে একটু প্রথম আলোতে যাই। রোববারের প্রথম আলোতে যেখানে বড় করে শিরোনাম করা হয়েছে যে নারী আসনে প্রার্থিতা ঘিরে দলগুলোতে তৎপরতা। জাতীয় সংসদে ৩০০ আসনে তো নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গেছে। ৫০টি যে সংরক্ষিত নারী আসন রয়েছে সেখানে প্রার্থিতা ঘিরে যে দলগুলো রয়েছে তাদের মধ্যে আসলে কি প্রবণতা রয়েছে সেই ব্যাপারগুলো আসলে বলা হচ্ছে। তো সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম। দুঃখিত, একটু অন্য ট্যাবে চলে গেল, প্রথম আলোর বিজ্ঞাপনও চলে আসলো। আমরা একটু প্রথম আলোতে যেতে চাই। যেমনটি জানাচ্ছিলাম যে নারী আসনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদে যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আসন পেয়েছে দলগুলো সেই অনুযায়ী কিন্তু ৫০টি নারী আসন বন্টন করা হবে, যেখানে বিএনপি ৩৫টি আসনে সংরক্ষিত নারী প্রার্থী দিতে পারবে, জামায়াত পারবে ১১টি, প্রধান যারা বিরোধী দল এনসিপি পারবে একটি, স্বতন্ত্র সহ অন্যান্য যারা রয়েছেন তারা ৩টি পারবেন। তো এই সংখ্যার যোগফলগুলোতে কিন্তু ৫০টি পূরণ হয়ে যাচ্ছে। এখানে আরও একটি বিষয় কিন্তু বলা হচ্ছিল, আমরা সকাল থেকে যেটি আলোচনা করছিলাম যে সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা একদিন আগে, যেটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন যেটি বসতে যাচ্ছে, সরকার গঠন হওয়ার পরে ব্যস্ততা কিন্তু দেখা যাবে সেই সংসদে। আগেরকার যেমন নির্বাচিত সরকাররা সংসদে বসার পরে বিভিন্ন আইন প্রণয়ন করেন, তো সেই ব্যস্ততা দৌড়ঝাঁপ কিন্তু আবারও শুরু হয়ে যাচ্ছে। ইতোমধ্যে আমরা জানিয়েছিলাম যে নবনিযুক্ত নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু শনিবার দিনও তেজগাঁ কার্যালয়ে অফিস করেছেন। তো দেখা যাচ্ছে যে জাতীয় সংসদ কিন্তু আবারও যে তার পুরনো যে স্বকীয়তা রয়েছে সেটি ফেরত পাবে সেই ব্যাপারে তথ্য জানিয়েছে। তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে ট্রাম্পের শুল্ক হার নিয়ে কিন্তু বিশ্বব্যাপী বেশ আলোচনায় ছিল দ্বিতীয়বারের মতো তিনি যখন মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন। তো সেই শুল্ক হারের যে অবস্থাটি সেটি নিয়ে আসলে একটি বড় করে খবর করেছে। আমরা এই খবরটা একটু বিশেষ করে আলোকপাত করতে চাই যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের উপর দেশটি সেই যে চুক্তি সেই অনুযায়ী বাংলাদেশের ওপর দেশটির পাল্টা শুল্কের হার ১৯% এবং ২ সপ্তাহ যে পার না হওয়ার পরই বিভিন্ন দেশের ওপর ট্রাম্প যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন তা শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে। তো দেখা যাচ্ছে যে কিছু কিছু দেশের উপরে এমন হারে শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে যে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কেতে কিন্তু ব্যাপারটা ভাটা পড়বে এবং দেখা যাচ্ছে যে এই শুল্ক হারের ফলে পণ্যের দামও কিন্তু ঊর্ধ্বগতিতে হবে। আমেরিকার কোষাগারে অনেক টাকা হয়তো ঢুকতে পারে, কিন্তু বৈশ্বিক অর্থনীতি এবং বাণিজ্যের জন্য এটি যে একটি বিরূপ প্রভাব ফেলবে সেই ব্যাপারটি কিন্তু এই সংবাদে বেশ ভালোভাবে আলোকপাত করা হয়েছে। তো বাংলাদেশের আসলে ট্রাম্পের এই শুল্ক হার আরোপ করার ফলে বাংলাদেশের কি ক্ষতি হচ্ছে নাকি বাংলাদেশের লাভ হচ্ছে সেই ব্যাপারটি নিয়েও কিন্তু আসলে বলা হয়েছে। যে এখানে আমরা যদি আরেকটু ছোট করে দেখতে চাই যে ৭৪ সালের বাণিজ্য আইন প্রয়োগের মাধ্যমে নতুন করে ১০% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, আর শনিবার তিনি বাড়িয়ে ১৫% করার ঘোষণা দিয়েছেন, যেটি আবার ২৪শে ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এবং চুক্তি নিয়ে কিন্তু আগেই প্রশ্ন ছিল যে অন্তর্বর্তী সরকার যে চুক্তিটা করেছে সেই চুক্তির ব্যাপারে আসলে জনমনেও বেশ উৎকণ্ঠা ছিল। তো বর্তমানে আসলে নতুন সরকার আসার পরে সেই চুক্তিটি আসলে কি ছিল বা শুল্কর ব্যাপারে কি দেন দরবার হয় সেই ব্যাপারটি আলোচনার বিষয় রয়েছে। প্রথম আলোর পরে আমরা একটু আমার দেশে চোখ বুলাতে চাই যে আমার দেশ আজকে সংস্করণে কি কি তথ্য জানিয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণকে তারা হাইলাইট করেছে। এখানে বলা হচ্ছে যে পবিত্র রমজানে অধিক মুনাফা করবেন না। রহমতের মাস রমজান বলা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে দেশে যারা ব্যবসা বাণিজ্য করেন সেই রহমত আসলে সবার মধ্যে ছড়িয়ে পড়ে কিনা সেটা নিয়ে কিন্তু প্রত্যেকবারেই এক ধরনের সমস্যা দেখা যায়। দেখা গেছে যে প্রথম ১০ দিনে দ্রব্যমূল্যের যে অবস্থা দেখা যায় সেটি নিয়ে জনগণের নাভিশ্বাস উঠে যায়। পরবর্তী ১০ দিনে দেখা যাচ্ছে যে ঈদের জামা কাপড় যারা কিনতে যান সেইখানে ব্যবসায়ীদের আসলে দাম নিয়ে এক ধরনের অভিযোগ থাকে ক্রেতাদের। আবার শেষ ১০ দিনে দেখা যাচ্ছে যে পরিবহন খাতে একটা
অস্থিরতা দেখা যায়। তো সেই ক্ষেত্রেই হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান এই ব্যাপারটি পবিত্র রমজানে অধিক মুনাফা না করার জন্য ব্যবসায়ীদেরকে আহ্বান জানিয়েছেন। এবং আরও একটি বড় সমস্যার ব্যাপার দেখা যায় যে প্রতি রমজানে আসলে যে সিন্ডিকেট পার্টি কোথা থেকে যেন এসে পড়ে। বলা হয় যে বারবারও রহমতের মাস রমজান মাস, কিন্তু সেই রহমত তো আমরা ছিটে ফোটাও দেখি না, তার উপর দেখা যায় যে জনভোগান্তির চরমে পৌঁছে যায়। এই ব্যাপারগুলো বলা হচ্ছে। এবং আরেকটি বিষয় তারা শিরোনাম করেছে সফলতা ব্যর্থতায় অন্তর্বর্তী সরকারের 1.5 বছর। বিগত সময়ে আসলে পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার আসার পরে তাদের হাল হকিকত কেমন ছিল, তাদের আমলনামা কেমন ছিল, এই ব্যাপারে বলা হচ্ছে যে এখানে কিছু বিষয় পজিটিভ এবং কিছু বিষয় নেগেটিভ রয়েছে। দুটো মিলিয়ে আসলে অন্তর্বর্তী সরকার একটা পোস্টমর্টেম করার চেষ্টা করেছে। তো সেই ব্যাপারে একটি শিরোনাম করা হয়েছে। আরেকটি বিষয় বলা হচ্ছে যে আইনমন্ত্রী তিনি একটি বিষয় বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে। আমরা দেখেছি যে এই ধরনের বিচার কার্য অন্তর্বর্তী সরকারের সময় থেকেও পরিচালিত হয়ে যাচ্ছিল। তো বর্তমানে তো নির্বাচিত যিনি আইনমন্ত্রী, নির্বাচিত একজন সাংসদ, তিনি আসলে এই ব্যাপারে একটি বিবৃতি দিয়েছেন, সেই বিষয়টি বলা হয়েছে। আর সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ 3টি অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। তো বর্তমান দেশের মধ্যে নানা রকম চ্যালেঞ্জ রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করাটাও কিন্তু বড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। তারপর আবার অর্থনীতির অবস্থা, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে একটি বিষয় থাকে, সেই বিষয়গুলো প্রাধান্য দেওয়া হয়েছে। সেগুলোর ব্যাপারে বলা হয়েছে বেশি করে আমার দেশে। এবং তারেক রহমানের যে খবরটি আমরা বলছিলাম সেটি এখানে বলা হচ্ছে। এবং পবিত্র রমজানে যে অধিক মুনাফার বিষয়টি, সেই ব্যাপারটা থেকে যেন ব্যবসায়ীরা বেরিয়ে এসে সকলের জন্য সহনশীল রমজান করতে পারেন, সেই ব্যাপারে আহ্বান জানানো হয়েছে। পরবর্তীতে আমরা অন্যান্য পত্রিকাগুলোতে একটু যদি চোখ বুলাই তাহলে দেখতে পাচ্ছি এখানে দৈনিক আজাদি রয়েছে। তারা আসলে কি কি শিরোনাম করেছে সেগুলো একটু চোখ বোলানো যাক। এখানে বলা হচ্ছে যে মাস জুড়ে খোদাই করুণা ও অবারিত পুণ্যের হাতছানি, পবিত্র মাহে রমজানের কথা বলা হয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য রহমতের একটি মাস। তো এই মাসে আসলে কি কি কাজ করলে সৃষ্টির কর্তার নৈকট্য লাভ করা যাবে, সেই ব্যাপারে তারা একটি ফিচার রিপোর্ট করেছে। তারপর আরেকটি বিষয় এখানে তারেক রহমানের কথা বলা হচ্ছে যে আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনা, শেষ কথা। সকলে আসলে আইনের শাসন নিয়ে বেশ চিন্তিত ছিলেন যে সঠিক প্রয়োগ হবে কিনা। দেখা গেছে যে আইন সবার জন্য সমান হলেও আইনের প্রয়োগ সবার জন্য সমান কিন্তু রাষ্ট্রের মধ্যে এই সমস্যাটি দেখা গেছে। এই ব্যাপারে আলোকপাত করা হয়েছে। রোজায় যে স্কুল বন্ধ থাকছে সেই ছুটির ব্যাপারটি সম্পর্কেও তারা তথ্য দিয়েছে। এবং তার পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে কিভাবে চলবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মেয়রের মেয়াদ রোববারে শেষ হচ্ছে। তো স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারেও আসলে এখানে একটু আলোকপাত করা হয়েছে। তারপরে ব্যাপারটা হচ্ছে যে গুলশানে ফ্ল্যাট জালিয়াতিতে টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিগত সরকারের সময় যারা ছিলেন তাদের ব্যাপারে যে দুর্নীতির বিষয়গুলো ছিল সেই ব্যাপার নিয়ে আসলে তারা আলোকপাত করেছে। তার পরবর্তীতে আমরা আরেকটি খবরে যেতে চাই যে সমকাল আসলে কি সংবাদ করেছে সেই ব্যাপারটা সম্পর্কে আমরা একটু জানানোর চেষ্টা করি। দুঃখিত, এখানে একটু ওয়েদারের পার্টে চলে গেছে। আমরা একটু দৈনিক যুগান্তরে আরেকবার একটু দেখতে চাই যে এখানে খেলার অংশতে আসলে তারা কি খবর করেছে। সচরাচর আমরা রাজনীতির খবরই জানিয়ে থাকি, তার পাশাপাশি এবার একটু খেলাধুলার ব্যাপারেও যদি চোখ বুলাই যে খেলাধুলাতে আসলে তারা কি করেছে। যে এখানে একটি আলোচিত খবর দেখতে পাচ্ছি যে ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন, তিনি রমজানে রোজা রেখেছেন। আপনারা সকলেই জানেন যে বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলছেন। এবং দেখা যাচ্ছে যে ইসলামের প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর একটি আলাদা ভালোবাসা রয়েছে। এবং প্রায়শই তিনি আগে তার রিয়াল মাদ্রিদের যখন টিমমেট ছিলেন করিম বেনজেমা, তারাও কিন্তু রোজা রেখে পুরো ম্যাচটা খেলতেন। এবং ইফতারের সময় যদি খেলার মধ্যে থাকতো তাহলে কোনায় যে একটু পানি আর খেজুর খেতেন। তো ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু ইসলাম ধর্মের প্রতি তার যে ভালোবাসা সেটিরই বহিঃপ্রকাশ। তিনি রমজানে রোজা রেখেছেন, সেই ব্যাপারটি শিরোনাম করা হয়েছে। তারপরে আবার বলা হচ্ছে যে সাকিব আল হাসানের ফেরা নিয়ে ফারুক আহমেদ কি বলেছেন সেই ব্যাপারে একটি তথ্য জানানো হয়েছে। গতকালকে টি-20 বিশ্বকাপে সুপার 8-এর ম্যাচ ছিল পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে। সেই ম্যাচটি কিন্তু বৃষ্টির কারণে ভেস্তে গেছে এবং দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। ক্রিকেট প্রেমীদের জন্য আসলে দিনটি তেমন ভালো যায়নি বলা যায়। এবং তার পাশাপাশি যেহেতু সুপার 8 প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি-20 ওয়ার্ল্ড কাপের পরের রাউন্ডটা সেমিফাইনালে যাওয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ সবগুলো দলের জন্য। তো গতকালকের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ার
হওয়ার কারণে আসলে দুদলই হয়তো সামনের দিকে কঠিন সমীকরণের মুখে পড়তে পারে, এই ব্যাপারে খবর করা হয়েছে যুগান্তরে। তারপরও আবার রিয়াল মাদ্রিদের আপনি স্প্যানিশ লা লিগার যে খবর, সেখানে দেখা যাচ্ছে যে এমন বাজে দিন 15 বছরেও আর দেখেনি রিয়াল মাদ্রিদ। লা লিগায় আসলে রিয়াল মাদ্রিদের যে বর্তমান অবস্থান, সেখানে আসলে তারা তাদের পুরনো ফর্মের মধ্যে নেই, সে ব্যাপারটা নিয়ে আসলে সংবাদ করা হয়েছে। আমরা যুগান্তর একটু আন্তর্জাতিক খবরের দিকে যদি একটু চোখ বুলাই, আন্তর্জাতিকে আসলে তারা কি বলেছে, যে এখানে বলা হয়েছে রাশিয়ার বৈকাল হ্রদে বাস ডুবে 8 চীনা পর্যটকের মৃত্যু। দেখা গেছে যে পর্যটন সংশ্লিষ্ট কাজের জন্য চীনা নাগরিকরা সেখানে গেছেন, যে জায়গায় 8 জনের দুর্ঘটনায় পর্যটকের মৃত্যুর খবরটি যুগান্তর আন্তর্জাতিকে জানিয়েছে। তারপরও আবার আরেকটা বিষয় বলা হচ্ছে যে বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমান যে অবস্থা বিদ্যমান রয়েছে, সেই ব্যাপারে তারা বেশ আলোকপাত করেছে। ট্রাম্পের হুমকির মুখেও মাথা নত করবে না ইরান। মাসুদ পেজেশকিয়ান, যিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তিনি একটি বিবৃতি দিয়েছেন। তো দেখা যাচ্ছে যে আমেরিকা রাশিয়ার মধ্যে কথার যে কোল্ড ওয়ারের পরিস্থিতি চলতো, সেই পরিস্থিতিটি কিন্তু বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্রে রয়েছে, যে হামলা পাল্টা হামলার একটা কথা বলা হচ্ছে। তার পাশাপাশি সেই ব্যাপারগুলো আসলে বেশ আলোকপাত করা হয়েছে। এরপর আরও একটি বিষয়, যে ট্রাম্পের শুল্কের কথাটি বলা হচ্ছিল, বিশ্বব্যাপী সেই শুল্ক 15% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারা বিশ্বই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক ঘোষণার সিদ্ধান্তে তারপরে টালমাটাল হয়ে গেছে বিশ্ব অর্থনীতি। তো সেই ব্যাপারেই একটি খবর করা হয়েছে। তার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা কুয়ালালামপুরে ইফতার এবং মাতৃভাষা দিবসের সভা অনুষ্ঠিত হয়েছে, সেই ব্যাপারটি এখানে শিরোনামে করা হয়েছে। আমরা সর্বশেষ যদি একটু রাজনীতির ব্যাপারটাতে যেতে চাই, যে রাজনীতিতে আসলে কি বলা হচ্ছে, সেই তথ্যগুলো যদি জানানোর চেষ্টা করি। এবার দেখা যাচ্ছে যে হাসনাত নাসিরুদ্দিন পাটোয়ারির পর এবার সার্জিসের স্ট্যাটাস ভাইরাল। নতুন এই সরকার গঠন হওয়ার পরে দেখা যাচ্ছে যে সরকারি বা বিরোধী দলের যারাই রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন কনফারেন্সে তাদের বক্তব্যের ব্যাপারে কিন্তু ইতিবাচক এবং নেতিবাচক বেশ কিছু প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তো সেখানেই আমরা দেখতে পেলাম যে তরুণ রাজনৈতিক দল এনসিপি, তাদের যে সদস্যরা রয়েছেন, জাতীয় সংসদের সংসদ সদস্য রয়েছেন এই দল থেকে। তো হাসনাত নাসিরুদ্দিন পাটোয়ারির পরে সার্জিস ফেসবুকে যে পোস্ট দিয়েছেন, সেই পোস্টটি আসলে ভাইরাল হয়েছে, সেই ব্যাপারে তথ্য জানানো হয়েছে। এরপরে আরেকটি আমরা সংবাদের শুরুতে যেটি জানাচ্ছিলাম, যে সংরক্ষিত নারী আসনে কারা কারা প্রাধান্য পাবেন, সেই ব্যাপারে খবর ছিল। তো বিএনপি সংরক্ষিত নারী আসনে সিলেটে কারা আলোচনায় রয়েছেন, এই ব্যাপারে একটি তথ্য জানানো হয়েছে। তার পাশাপাশি বাগেরহাটে বিএনপির অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই তথ্য জানানো হয়েছে। এবং তারপরে আমরা আরেকটি জিনিস দেখলাম, যে 21-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির জিএম কাদের, সেই কথাটি বলা হয়েছে। যদিও রাজনীতির মাঠে কিন্তু ভালো অবস্থা যাচ্ছে না একেবারেই জাতীয় পার্টির। অনেক নেতা নির্বাচন করে জামানত পর্যন্ত হারিয়েছেন। বিগত সরকারের সময় বিরোধী দলের একটি অবস্থায় জাতীয় পার্টি ছিল, সেই জায়গা থেকে আসলে বর্তমানে তাদের রাজনীতির কি অবস্থা বা সামনের দিকে কি হয়, সেগুলো হয়তো দলীয় সিদ্ধান্তের মাধ্যমে জানানো যাবে। তো মোটামুটি এই ব্যাপারগুলোই আসলে আজকের যে পঠিত দৈনিকগুলো ছিল, তারা খবরাখবর করেছে। আমরা আবারও গুড মর্নিং বাংলাদেশের প্রাইম সেটে চলে যেতে চাই। সেখানে সহকর্মী আয়শা রয়েছেন, তিনি জানাচ্ছেন বাকি খবরগুলো। আয়শা।